আজকের ক্লাসে সবাইকে আন্তরিক অভিনন্দন। আমরা আজকে ফিজিক্সের 5 নাম্বার অ্যাসাইনমেন্ট করব। এই অ্যাসাইনমেন্টটা মধ্যে 6টা কোশ্চেন আছে। এই 6টা কোশ্চেনের অ্যান্সার দিতে হলে তোমাকে ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টর চ্যাপ্টার 2, চ্যাপ্টার 4 নিউটনিয়ান বলবিদ্যা এবং চ্যাপ্টার 5 কাজ শক্তি ক্ষমতা 3টা অধ্যায়ের প্রয়োজন। এই সৃজনশীল কোশ্চেনটা যদি তুমি বুঝতে পারো, তার মানে 3টা অধ্যায় সম্বন্ধে তোমার অনেক কিছু জানা হয়ে যাবে। আর এরকম কোশ্চেন ভালোভাবে যারা বুঝে তারা বুয়েট হোক, দ্যাট মিন্স ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি, যে কোনো জায়গায় অ্যাডমিশনে তারা কখনই থাকবে না। সো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। একটা চিত্র দেখতে পাচ্ছি। চিত্রটা কি? একটা হেলানো তল, ইনক্লাইন্ড, মানে ধরো একটা পাহাড়ি রাস্তা এরকম থাকে না হেলানো তল। ধরো বোঝানোর জন্য আমি এই মার্কারটা ধরি, একটা কাঠের গুঁড়ি, এটা নিরেট সিলিন্ডারের মতো কল্পনা করা যায়। দড়ির 2টা মাথা, তো একটা মাথা আটকানো, এই দড়ি মাথাটার ভিতর দিয়ে এসে তারপরে এর উপর দিয়ে চলে গেছে। এটা যদি আমরা ছেড়ে দিই, কাঠের গুঁড়ি গড়ায় নিচে পড়তে থাকে এভাবে। আর যদি এটাকে টানতে থাকি দড়িটার এক মুক্ত প্রান্তকে, তাহলে এটা ঘোরায় ঘরে উপরে উঠতে থাকে। তার মানে কি, এই যে হেলানো তল এসি, এই এসি এর দৈর্ঘ্য হলো 5 মিটার। কত? 5 মিটার। আর হেলানো তলের শীর্ষবিন্দু থেকে, দ্যাট মিনস এ থেকে, এই যে ভূমি, এর যে উচ্চতা, এটা দেওয়া আছে 3 মিটার। দ্যাট মিনস এ বি ইকুয়াল টু 3 মিটার। এখন আমরা যদি হেলানো তলে কোনো বস্তুকে উঠাইতে চাই, ধাক্কায় উঠাই, টাইনা উঠাই, যেভাবে উঠাই না কেন, এই বস্তুটার সাথে, তলের সাথে একটা ফ্রিকশন হবে, ঘর্ষণ হবে। এই ঘর্ষণ গুণাঙ্কর মান দেওয়া আছে। যেহেতু এটা গতিশীল, তাহলে গতীয় ঘর্ষণ গুণাঙ্করে মিউ দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু গতীয় কাইনেটিক, এই জন্য আমরা মিউকে লিখব, যার মান দেওয়া আছে কোশ্চেনে 0.2। যেহেতু এটা পড়তেছে, দড়িটা ঢিলা করে দিলে এটা গড়ে পড়তেছে, তার মানে কি এখানে অভিকর্ষ ত্বরণ জড়িত। তাহলে অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু, ওনারা যেটা দিয়ে দিচ্ছে 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কাঠের গুঁড়িটা এখানে যদিও ছোট, চলো আমরা একটু বোঝার জন্য বড় করে আঁকি। হ্যাঁ, এই কাঠের গুঁড়িটাকে আমরা যদি বড় করে আঁকি, তাহলে এরকম বড় করে আঁকলাম। উদ্দীপকে কি বলা আছে? এই কাঠের গুঁড়ির দৈর্ঘ্য 1 মিটার, আর এর ব্যাসার্ধ হলো রেডিয়াস। এই কাঠের গুঁড়ির ব্যাসার্ধ রেডিয়াস আর ইকুয়াল টু 0.25 মিটার। আর এই কাঠের গুঁড়িটার ভর এম ইকুয়াল টু 20 কেজি। কোশ্চেনে বলছে এই কাঠের গুঁড়িটির গতির প্রকৃতি কোন ধরনের লিখো। আবার বলছে যদি এই দড়িটির মুক্ত প্রান্তের টানে কাঠের গুঁড়িটি 15 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে বেগে গড়িয়ে চলতে থাকে, তাহলে এই কাঠের গুঁড়ির গতিশক্তি নির্ণয় করো। প্রথমে আমরা কাঠের গুঁড়িটির গতির প্রকৃতি ব্যাখ্যা করব। আচ্ছা, তোমরা যে রিক্সায় ওঠো, রিক্সার চাকা কি হয়, বা সাইকেলের চাকা, গাড়ির চাকা, এগুলি ঘুরতে ঘুরতে গাড়ির সামনে এগিয়ে চলে। তার মানে গাড়ির চাকা ঘুরতেছে, ঘূর্ণন গতি, রোটেটিং মোশন। আবার গাড়ির সামনেও এগিয়ে চলছে, তার মানে কি, রৈখিক গতি, লিনিয়ার মোশন। তাহলে এই গাড়ির চাকা, রিক্সার চাকা, সাইকেলের চাকার গতিকে আমরা কি গতি বলি? আমরা সবাই জানি এই সমস্ত চাকার গতি হলো জটিল গতি। এখানে তোমরা জটিল গতির সংজ্ঞাটা দিতে পারো। জটিল গতির সংজ্ঞা কি? কোনো বস্তুর গতি যদি এমন হয় যে একই সাথে বস্তুটি রৈখিক এবং ঘূর্ণন গতি সম্পন্ন করে, তখন ওই বস্তুর গতিকে জটিল গতি বলে। যেমন রিক্সার চাকার গতি, সাইকেলের চাকার গতি, গাড়ির চাকার গতি। এখানে এই কাঠের গুঁড়িটিকে দড়ি দিয়ে টানার ফলে কাঠের গুঁড়িটি গড়াতে উপরে উঠছে। তার মানে এই কাঠের গুঁড়িটিতে ঘূর্ণন গতি এবং রৈখিক গতি একই সাথে সংঘটিত হচ্ছে। অতএব আমরা বলতে পারি কাঠের গুঁড়িটির গতি হলো জটিল গতি। রৈখিক গতিশক্তি হলো লিনিয়ার কাইনেটিক এনার্জি, আর ঘূর্ণন গতিশক্তি হলো রোটেটিং কাইনেটিক এনার্জি। এখন এই রৈখিক গতিশক্তির ইকুয়েশন আমাদের মুখস্থ, 12 mv² প্লাস, তাহলে ঘূর্ণনের বেলায় কী হবে? 12
এম এর জায়গায় কী হবে? আমরা জানি রৈখিক জগতে যাকে আমরা ভর বলে ডাকি, ঘূর্ণন জগতে তাকে আমরা জড়তার ভ্রামক মোমেন্ট অফ ইনার্শিয়া ইনার্শিয়া আই লিখি, রৈখিক বেগকে ভি লিখি, আর কৌণিক বেগ অ্যাঙ্গুলার ভেলোসিটি তাকে আমরা ওমেগা লিখি, বা হাফ এম ভি স্কোয়ার প্লাস, এটা তো সবাই জানি আমরা, একটা নিরেট সিলিন্ডারের, একটা সলিড সিলিন্ডারের জড়তার ভ্রামক মোমেন্ট অফ ইনার্শিয়া, এটা কিন্তু মুখস্থ, হ্যাঁ তোমরা পড়ছো, তাহলে সেটা আমরা জানি, অথবা আমার একটা ভিডিও দেওয়া আছে সমস্ত জড়তার ভ্রামক মোমেন্ট অফ ইনার্শিয়ার একটা ভিডিও দেওয়া আছে, সেটা দেখলে সব জড়তার ভ্রামক মনে থাকবে। আই এর মান আমরা জানি হাফ এম আর স্কোয়ার, আমরা কি জানি ভি ইকুয়াল টু ওমেগা আর, এটা সাইড নোটে দিয়ে দিবা, যেহেতু আমরা জানি ভি ইকুয়াল টু ওমেগা আর, সো আমরা লিখতে পারি ওমেগা ইকুয়াল টু ভি বাই আর। এখন দেখো ওমেগা ইকুয়াল টু ভি বাই আর, কিন্তু এখন তো ওমেগা স্কোয়ার, তাই একবার আমরা লিখে দিই বি স্কোয়ার বাই আর স্কোয়ার, বি স্কোয়ার বাই আর স্কোয়ার, এই আর স্কোয়ার ক্যান্সেল। তাহলে আমরা এখান থেকে যদি এম বি স্কোয়ারটা কমন নেই, কি থাকে হাফ প্লাস 1/4, তাহলে এটা লসা করলে হয় তোমার 3/4 এম বি স্কোয়ার। এখন 3/4 ইন্টু এম এর মান কত, 20 কেজি, 20 কেজি, সিলিন্ডারের ভর 20 কেজি, আর সিলিন্ডার কত বেগে গড়িয়ে উঠছে, এই যে ভি এর মান দেওয়া আছে 15, তাহলে 15 স্কোয়ার, এটা ক্যালকুলেটারে করে নাও কত আসে 33.75 জুল। এটা হলো আমাদের কাঠের গুঁড়ির গতিশক্তি। এখন আমরা 2 নম্বর কোশ্চেন অর্থাৎ খ নম্বর কোশ্চেনটা করে নিই। এই কাঠের গুঁড়িটিকে আনততলের পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুতে তুলতে মোট কাজের পরিমাণ নির্ণয় করো। এই মুহূর্তে হেলানো তলে এই কাঠের গুঁড়িটার উপরে টোটাল কয়টা বল কাজ করতেছে? তোমরা বলবো স্যার এই যে একটা বল তো দেখাই যায়, এই ঘুড়িটাকে দড়ি দিয়ে টেনে উপরে ধরে রাখছি, ভালো কথা, এদিকে একটা বল, এই বলের নাম দিলাম আমরা মনে করো F1, টেনে ধরে রাখছি। এখন দড়িটাকে যদি ছেড়ে দেই তাহলে কী হবে? কাঠের গুঁড়িটা নিচে গড়াইয়া পড়তে থাকবে। ওকে, আরেকটা বল, এটা গড়াইয়া পড়ে যাবে নিচে, আরও একটা বল, এটার নাম দিলাম আমরা F2। এখন এই কাঠের গুঁড়িটা এই হেলানো তলের উপর একটা প্রেশার দিচ্ছে না, চাপ দিচ্ছে না? এই হেলানো তল যদি অনেক উইক হয়, দুর্বল হয়, তাহলে কাঠের গুঁড়ির তল ভেঙে নিচে পড়ে যাবে। তার মানে এই হেলানো তলের সাথে পারপেন্ডিকুলার লম্বভাবে আরেকটা বল কাজ করছে, সেটা আমরা একটা চাপ দিচ্ছি তলের উপরে, এই বলটার নাম আমরা ধরতে পারি ধরো P1। এখন এই তল ভেঙে কি কাঠের গুঁড়িটা এখানে পড়ে যাচ্ছে? পড়ে যাচ্ছে না, কারণ এই তলটা স্ট্রং। তার মানে এই তলটায়ও কাঠের গুঁড়িটাকে একটা বিপরীত প্রতিক্রিয়া বল ছুড়ে দিছে, এটার নাম দিলাম আমি P2। তার মানে হলো এই কাঠের গুঁড়িটার উপরে ইন দ্য মোমেন্ট 4টা বল কাজ করছে। এখানে আমরা কি দেখালাম? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, মানে সবাই 90 ডিগ্রি কোণে সমান কোণে আছে। আর মনে করো এখানে একটা কাঠের গুঁড়ি বা একটা পাথর, ধরো একটা বিশাল গোলাকার পাথর আছে, এই পাথরটাকে তোমরা 4 জন বন্ধু এমনভাবে টানতেছো, মনে করো পূর্ব দিকে যে টানতেছে তার বলের মান হয়েছে P, এইটাও P, যেহেতু 2 জন মানুষ, এটার নাম দিই P1, এটার নাম দিলাম আমরা P2। এখন তোমরা বলো P1 আর P2 যদি সমান হয়, তার মানে P1 ইকুয়াল টু P2 হলে গাছের গুঁড়িটা পূর্ব দিকেও যাবে না, মানে পাথরটা পূর্ব দিকেও যাবে না, পশ্চিম দিকেও যাবে না, তার মানে কি সাম্য অবস্থায় স্থির থাকবে, রেস্টে থাকবে, ইকুইলিব্রিয়াম পজিশনে থাকবে। এখন এই উত্তর দক্ষিণে আরও 2 জনে টানতেছে, মনে করো দক্ষিণ দিকে এই পাথরটাকে যে টানছে সে F1 বলে টানছে, আর উত্তর দিকে যে টানছে সে মনে করো F2 বলে টানছে। এখন যদি F1 সমান F2 হয়, তাহলে এই পাথরটা না উত্তর দিকে যাবে না দক্ষিণ দিকে যাবে। তার মানে এই 4টা বল যদি এইভাবে কাজ করে, তাইলে আমরা বলতে পারবো এই বস্তুটা এই মুহূর্তে এখানে সাম্য অবস্থা থাকবে। এখন দেখো তোমাদের যদি কোশ্চেন করি, এই কাঠের গুঁড়িটা তুমি টেনে ধরে রাখছো একটা বলে, সেই বলের মান আমরা জানি না,
কাঠের গুঁড়িটা নিচে গড়ায় পড়বে কার কারণে, কি বলবা? এক কথা বলবা স্যার অভিকর্ষ বলের কারণে, এমজির কারণে, তাই না? এমজি না থাকলে তো গড়ায় পড়তো না। আচ্ছা, তাহলে এমজি এখানে একটা কাজ করে, এমজির একটা উপাংশ নিচের দিকে কাজ করে এমজি। আবার এই হেলানো তলের উপরে গাছের গুঁড়িটা থাকার কারণে গাছের গুঁড়িটা হেলানো তলের উপর একটা প্রেশার দিচ্ছে, চাপ দিচ্ছে, একটা বল প্রয়োগ করছে। এই বলটাও কার কারণে? গ্র্যাভিটির কারণে, এমজির কারণে। মজার ব্যাপার হইল এমজি না এদিকে কাজ করে, এদিকে কাজ করে না এমজি, তোমরা সবাই জানো। এই দিকেও কাজ করে না এমজি, করে করে না। এমজি কাজ করে পারপেন্ডিকুলার, খাড়া নিচের দিকে। তাহলে এমজির কারণে তো কাঠের গুঁড়ি গুঁড়িয়ে পড়বে, এমজির কারণে তো এই তলের উপর একটা চাপ পড়বে। তার মানে এমজি টোটালটার কারণে গড়ে পড়বে না, নিশ্চয়ই এমজির একটা উপাংশের কারণে এখানে গড়ে পড়বে। আর এমজির একটা উপাংশের কারণে, দ্যাট মিনস কম্পোনেন্টের কারণে এখানে একটা প্রেশার পড়বে। এই এমজির কতটুকু অংশ এখানে কাজ করে, এমজির কতটুকু অংশ এখানে কাজ করে, চলো আমরা এটা দেখাই। আমরা মনে করি এই হেলানো তল ভূমির সাথে থিটা কোণে আছে, যেহেতু কোণের মান দেওয়া নাই, এটা থিটা কোণে আছে। এই এমজিটা দুইটা উপাংশে ভাগ হবে, দুইটা কম্পোনেন্টে ডিভাইড হবে। আচ্ছা, এই কোণটা যদি থিটা হয়, তোমাদের মধ্যে কেউ বলতে পারো এই কোণটা কত হয়? এই কোণটা কত হয় আমরা মনে করো জানি না। তো জানার জন্য আমরা ধরে নিই এই কোণটা হলো এক্স কোণ। এই কোণ এক্স কোণ আমরা ধরে নিই বোঝার জন্য। হ্যাঁ, এটা তো পারপেন্ডিকুলার, লম্ব, মানে এটা 90 ডিগ্রি। তাহলে এই 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 একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ। আর যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এখন তাহলে এই কোণটা, এই কোণটা আর এই যে এই কোণটা, এই তিনটা কোণ মিলে কত? 1 2 3, এই তিনটা কোণ মিলে কত? 180 ডিগ্রি। এখন দেখো এইটা একলাই 90 ডিগ্রি, তো নিশ্চয়ই এই থিটা, এই কোণটার নাম ধরো ওয়াই, তাহলে এই থিটা আর ওয়াই বাকি দুইটা মিলে 90 ডিগ্রি হবে। তাহলে আমরা কি লিখতে পারি? ওয়াই প্লাস থিটা ইকাল টু 90 ডিগ্রি। এবার দেখো এটা কিন্তু লম্বভাবে পারপেন্ডিকুলার, তার মানে কি এই টোটাল কোণের মানটা হলো কত? 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই ইকাল টু 90 ডিগ্রি, এক্স প্লাস ওয়াই ইকাল টু 90 ডিগ্রি। যেহেতু দেখো এই কোণটাও 90, এই কোণটাও 90, তাহলে আমার এক্স প্লাস ওয়াই তো ঠিকই আছে। এই 90 জায়গায় আমি এটা বসে দেই, কি ওয়াই প্লাস থিটা, ওয়াই ওয়াই ক্যান্সেল, সো আমি লিখতে পারি এক্স ইকাল টু থিটা। তাহলে এই কোণটা আসলে কি কোণ? থিটা কোণ। আমরা বুঝে গেলাম। বাট এগুলি সব মুছে দেই, তাহলে হেফাজত হচ্ছে এইটা যদি হয় একটা সমকোণী ত্রিভুজ, মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই কোণটা 90 ডিগ্রি। হ্যাঁ, এটা হলো তার অতিভুজ, হাইপোটেনিয়াস। এখানে যদি আমাদের রেজাল্টেন্ট ভেক্টর আর হয়, যে কোনো একটা ভেক্টর আর হয়, তাহলে এই অতিভুজের দিকে যে ভেক্টরটা থাকবে আর বাকি দুইটা থাকবে একই দিকে। এটা কি ভেক্টরের ত্রিভুজ সূত্র? একটা ত্রিভুজের দুইটা বাহু একই দিকে নির্দেশ করলে এদের লব্ধি হবে তৃতীয় বাহুর উল্টা দিকে, তাই না? এখন এইটা যদি থিটা হয়, তাহলে আমরা এটাকে কি মনে আছে? কিউ লিখছিলাম, কিউ ইকুয়াল টু আর সাইন থিটা। আর এটা লিখছিলাম পি, পি ইকুয়াল টু কত? আর কস থিটা, ভূমি। তাইলে এই আর ভেক্টরটা দুইটা উপাংশে ভাগ হয়েছে, একটা কি আনুভূমিক উপাংশ, তার মানে হরাইজন্টাল কম্পোনেন্ট, আর একটা হলো উলম্ব, লম্বর উপাংশ, তার মানে ভার্টিক্যাল কম্পোনেন্ট আর সাইন থিটা। তার মানে এই অতিভুজ, যে অতিভুজে যে থাকবে সে দুইটা ভাগ হবে, ঠিক আছে? তাহলে যে দুইটা ভাগ হবে সে কোথায় থাকবে? অতিভুজে থাকবে। আর অতিভুজের বিপরীত কোনটা কত? 90 ডিগ্রি, এটা আমরা সবাই জানি। সেই হিসাবে এখানে কি এমজি দুইটা ভাগে ভাগ হবে, তাহলে এমজিটাকে হইতে হবে কি? অতিভুজ। এমজিটাকে কি হইতে হবে? অতিভুজ, হাইপোটেনিয়াস। তাহলে অতিভুজের বিপরীত কোনটা কত? 90 ডিগ্রি। তাহলে এর বিপরীত কোণ 90 ডিগ্রি হতে হলে কি করতে হবে আমাদের? এরকম আমরা বলতে পারি এই কোণটা 90 ডিগ্রি। তাহলে অতিভুজের ডাইরেকশন যেদিকে থাকে বাকি দুই বাহু কি একই দিকে, তাহলে যেহেতু অতিভুজের দিকে, তাহলে বাকি দুই বাহু নিশ্চয়ই এই দিকে হবে। কোণের সাথে যে বাহু থাকে সেটা হচ্ছে ভূমি, তার মানে কি এটা হবে তোমার ভূমি। আমি ভূমি লিখে দেই বোঝানোর জন্য, বেজ। ভূমি মানে বেজ।
আর এটা তো অতিভুজ, এটা লেখার দরকার নাই। আর বাকি বাহুটা হবে লম্ব, এটা বলে পারপেন্ডিকুলার লম্ব। তার মানে এই এমজির একটা উপাংশ হবে ভূমির দিকে, এই যে আনুভূমিক উপাংশ, তাহলে এদিকে যে উপাংশটা হবে তার নাম হবে এম জি কস থিটা। আর একটু উপাংশ হবে এই দিকে, এই দিকে যে কথা, দেখো তো দুইটা একই দিকে না, এ দেখো দুইটা একই দিকে, তাহলে এই দিকে মানে এই দিকে, এটা কি লম্বের উপাংশ, তার মানে এটা হতে হবে তোমাকে এম জি কি সাইন থিটা। তাহলে আমরা এগুলো মুছে দেই, প্রয়োজনীয় জিনিস ছাড়া বাকি সব মুছে দেই। হ্যাঁ, তাহলে আজকে থেকে আমাদের একটা জিনিস একবারে ফাইনাল, সেটা কি, হেলানো তলে কোনো বস্তু ঘুরিয়ে পড়ে কত বলের কারণে, এমজি সাইন থিটার কারণে। আর হেলানো তলে কোনো বস্তু হেলানো তলের উপর যে চাপ দেয় কত বলের কারণে সেই চাপ সৃষ্টি হয়, এমজি কস থিটা। এখানে এই হেলানো তলে কাঠের গুঁড়িটা এমজি সাইন থিটা বলের কারণে যে চাপ দিচ্ছে, চাপের কারণে কিন্তু এই তলটা ভেঙে এটা নিচে পড়ছে না। তার মানে এই তলটা তাকে একটা সমান প্রতিক্রিয়া বল ছুড়ে দিছে, সে অভিলম্বিক প্রতিক্রিয়ার বলের নাম আমরা দিলাম আর। তার মানে কি, এই তল ভেঙেও পড়ছে না এমজি কস থিটার কারণে, আবার এই বলের কারণে এটা উড়েও যাচ্ছে না। তার মানে কি, এই দুইটা বল সমান। একটু আগে আমরা বুঝাইলাম দুইটা বলের মান সমান কিন্তু বিপরীত, তাহলে এটা কোনো দিকেই যাবে না। তাহলে সাম্য অবস্থা আমরা কি বলতে পারি, আর ইকুয়াল টু এমজি কস থিটা। তাহলে সাম্য অবস্থা আমরা কি লিখব, আর ইকুয়াল টু এমজি কস থিটা। তো উপরে যদি কাঠের গুঁড়িটা যেতে থাকে তাহলে তলের সাথে একটা ঘর্ষণ হবে না, যেহেতু কাঠের গুঁড়ি যাচ্ছে কোথায়, উপরে। আমরা জানি বস্তু যেদিকে গতিশীল ঘর্ষণ বল ফ্রিকশনাল ফোর্স তার বিপরীতে পাওয়া যায়। তাহলে যেহেতু বস্তু গতিশীল উপরে, তাহলে ঘর্ষণ বল ফ্রিকশনাল ফোর্স পাওয়া যাবে নিচের দিকে। এই ঘর্ষণ বলকে আমরা এফকে লিখলাম, ঘর্ষণ বল নিচের দিকে। আমি মনে করি এই কাঠের গুঁড়িটাকে হেলানোর তল থেকে উপরে তুলতে আমার যে বল প্রয়োগ করতে হয় সেটা হচ্ছে এফ। দেখো, এফ বল প্রয়োগ করলে আমি কাঠের গুঁড়িটাকে নিচ থেকে উপরে উঠাতে পারবো। কিন্তু এর নিচের দিকে কয়টা বল কাজ করছে, একটা এমজি সাইন থিটা, একটা হলো এফ কে। এখন এটা যদি সাম্য অবস্থা থাকতে হয় তাহলে এই দিকের বল আর এই দিকের বল সমান হবে। তাহলে আমি সাম্য অবস্থায় কি লিখতে পারি, এই এফ ইকুয়াল টু এফ কে প্লাস এমজি সাইন থিটা। সুতরাং এই কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু আমরা সবাই জানি কত, এফ ইন্টু এস। এখন এই গাছের গুঁড়িটাকে সি বিন্দু থেকে এই বিন্দুতে নিতে হলে আমাকে যে কাজ করতে হবে, এই কাজটাই বস্তুর ভিতরে শক্তি হিসেবে জমা থাকবে। তাহলে আমি কৃত কাজকে লিখতে পারি মোট শক্তি, শক্তি মানে কি এনার্জি, ইজ ইকুয়াল টু এফ এর আমরা মান বসাই দিতে পারি। এফ এর মানে যে দেখো, এফ কে প্লাস এমজি সাইন থিটা ইন্টু এস। এখন তোমাকে যদি কোশ্চেন করা হয়, বলো তো এই ঘর্ষণ বল এফ কে আর অবিলম্বিক প্রতিক্রিয়া বল আর, এই দুইটার মধ্যে সম্পর্ক কি? একটা এক্সাম্পল দিই, ভালো বুঝবা। মনে করো এই কাঠের গুঁড়িটার ভর যদি 1 কেজি হতো, 1 কেজি, তাহলে স্বাভাবিক কারণেই সে অল্প চাপ তৈরি করতো, আর এই তলের প্রতিক্রিয়া বলো অল্পই হইতো। এখন কাঠের গুঁড়িটার ভর কিন্তু 20 কেজি, মানে অনেক ভারী একটা জিনিস। তাহলে জিনিসটা যদি অনেক ভারী হয় তাহলে চাপটা অনেক বেশি হবে, ফলে অবিলম্বিক প্রতিক্রিয়া বলটাও বেশি হবে। এখন তোমরাই বলো, 1 কেজি ভরের কোনো বস্তুকে কোনো তল বরাবর নিতে হলে সেখানে কি ঘর্ষণ বল তলের সাথে বেশি হবে, নাকি 20 কেজির বস্তুকে যদি আমি নিতে চাই তাহলে তলের সাথে ঘর্ষণ বল বেশি হবে? সবাই বলো স্যার 20 কেজি হলে ঘর্ষণ বল বেশি হবে, কারণ একটা ভারী জিনিসকে তুমি ধাক্কা নাও ফ্লোরে, বিশাল ঘর্ষণ হবে। যেমন একটা স্টিল আলমারি ধাক্কা দেখো, হ্যাঁ, বিশাল হয়। আর যদি একটা বেঞ্চ ধাক্কা নাও তাহলে কম ঘর্ষণ বল হবে, কারণ বস্তুর ভর যত বেশি ঘর্ষণ বল তত বেশি। আর বস্তুর ভর যত বেশি হবে এমজি তত বেশি হবে। আর এমজি বেশি মানে কি, এমজি কস থিটা বেশি হবে, আর এমজি কস থিটা বেশি হইলে আর বেড়ে যাবে। তার মানে আমরা বুঝতে পারলাম কোনো বস্তুর ভর বাড়লে আর বাড়ে, আর আর বাড়লে ঘর্ষণ বল বাড়ে। তাইলে এই 1 এর সাথে আর এর সম্পর্ক কি? নিশ্চয়ই
কি ডাইরেক্টলি প্রপোর্শনাল মানে সমানুপাতিক। তাহলে আমরা বলতে পারি এই ঘর্ষণ বল এফ কে আর আর এদের মধ্যে সম্পর্ক হলো সমানুপাতিক। তাহলে ঘর্ষণ বল আর অবিলম্বিক প্রতিক্রিয়া যেহেতু সমানুপাতিক, সো এখানে সমানুপাতিক চিহ্ন যদি আমরা উঠে দিই তাহলে এফ কে ইকুয়াল টু কী হবে, একটা ধ্রুবক আসবে। এই ধ্রুবকের নাম হলো গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। এই যে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে কোশ্চেনে, সো আমরা এটাকে ইউজ করতে হবে। তাহলে সমানুপাতিক ধ্রুবক মিউকে আর আর এর আর লিখে দাও। এখন আমরা এই এফ কে এর মানটা আমরা এখানে বসাবো, চলো বসাই। তাহলে এফ কে কী লেখা যায়, মিউ কে আর, তাহলে মিউ কে ইন্টু আর প্লাস এম জি সাইন থিটা ইন্টু এস মিউ কে। এবার দেখো আর এর মান আবার উপরে আছে কত, এম জি কস থিটা প্লাস এম জি সাইন থিটা ইন্টু এস। আচ্ছা এখান থেকে কি কমন যায় দেখো তো, দেখো এম জি এখানেও আছে এখানেও আছে, তাহলে এম জিটা কমন নিতে পারি, এম জি আর এসটাকে এখানে লিখে দিই। তাহলে কি থাকে, মিউ কে কস থিটা প্লাস সাইন থিটা। এখন সব মান আমরা বসে দেবো। এম এর মান কত দেখো 20 কেজি, 20, জি এর মান কত 9.78, এটা মুখস্থ লেখলে হবে না, যা দেওয়া তাই লিখতে হবে 9.78। এস এর মান কত 5 মিটার 5, মিউকে মান কত 0.2। প্রবলেম হলো কস থিটা মানে কি, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, এই বাহুটা কত দেওয়া আছে 5 মিটার, এটা কত 3 মিটার। যেহেতু এটা কোণ তাহলে এটা ভূমি এটা লম্ব, তাহলে কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, কিন্তু ভূমি তো দেওয়া নাই। চলো আমরা পিথাগোরাসের কাছে চলে যাই। তাহলে ত্রিভুজ এ বি সি সমকোণী হতে পায়, কি পাই অতিভুজ স্কোয়ার, তার মানে এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস কি বিসি স্কোয়ার। মান বসা দাও, এসি মানে কত, এই যে এসির মান দেওয়া আছে 5, তাহলে 5 স্কোয়ার ইকুয়াল টু এবির মান কত, এবির মান হলো 3 স্কোয়ার আর বিসি স্কোয়ার তো আমাদের বেরিয়ে করতে হবে। সো আমরা কি লিখতে পারি, বিসি স্কোয়ার ইকুয়াল টু 25 মাইনাস 9 মানে 16, তার মানে কি বিসি ইকুয়াল টু 4, তার মানে বিসিটা যে 4 এটা আমি পেয়ে গেলাম পিথাগোরাস থেকে। তাহলে কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, মানে 4/5 প্লাস সাইন থিটা তো ইজি, লম্ব বাই অতিভুজ 3/5 ইকুয়াল টু, এই মানগুলি ক্যালকুলেটারে বসালে কি পাই 743.28। টোটাল এনার্জি মানে মোট শক্তির মান এত জুল, এটা আমাদের অ্যান্সার। আমরা আরেকটা মজার জিনিস দেখাবো তোমাদের, যদিও এটা কোনো কোশ্চেনের অ্যান্সারে লেখার দরকার নেই, জাস্ট বুঝিয়ে দিচ্ছি অন্য জায়গায় কাজে লাগতে পারে। মনে করে এই হেলানো তলে ঘর্ষণ বল দেওয়া নাই, মানে ফ্রিকশনাল ফোর্সকে ওমিট করে দেওয়া হলো, তার মানে এই তলটা এতই মসৃণ, এখানে বলা হলো এখানে ঘর্ষণ বল নাই, তার মানে ফ্রিকশনাল ফোর্স নাই। তাহলে এটার সাম্য অবস্থা আমরা কি লিখব, এই এফ আর এম জি সাইন থিটা সমান, তাহলে সাম্য অবস্থা আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু এম জি সাইন থিটা। এই ঘর্ষণহীন তলে এই কাঠের গুঁড়িটাকে সি বিন্দু থেকে এ বিন্দুতে নিতে যে কাজ হবে সেই কাজের মান কত হবে, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, কারণ এফ পরিমাণ বল প্রয়োগ করতে হবে। তাহলে এই কাজটাই বস্তুর মধ্যে কি শক্তি হিসেবে সঞ্চিত থাকবে। তাহলে এই বস্তুটার মোট শক্তি টোটাল এনার্জি কি আমরা কি লিখবো, ই ইকুয়াল টু এফ এর মান বসায় দাও এম জি কি সাইন থিটা ইন্টু এস ইকুয়াল টু এম জি। আচ্ছা সাইন থিটা মানে কি সবাই জানি লম্ব বাই অতিভুজ, তার মানে এ বি বাই
এসি, এ বি বাই এসি, এসটা কি সি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে যাব, তাহলে এই সরণটা কি এসি সরণ, এ সি, এসি এসি ক্যান্সেল, এম জি, এবিটা কি এই যে শীর্ষবিন্দু থেকে ভূমির উচ্চতা, এটাকে আমরা এইচ ধরে নিলাম, এম জি এইচ। তাহলে যদি ঘর্ষণ বল না থাকতো, কোনো বস্তুকে হেলানো তলে বা যে কোনোভাবেই আমরা উপরে উঠাই না কেন, এই টোটাল শক্তিটা হবে এম জি এইচ, যেটা বলে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। এম এর মান কত 20, জি এর মান কত 9.78, এইচ এর মান কত 3 মিটার, ইকুয়াল টু, এটা ক্যালকুলেটারে করলে কত হয় 5.8 এত জুল অ্যান্সার। এখন আমরা 3 নম্বর অর্থাৎ গ নম্বর কোশ্চেনটা পড়ব। কি বলা আছে গ নম্বর কোশ্চেনে? কাঠের গুঁড়ির স্থলে একই ভর, দৈর্ঘ্য এবং ব্যাসার্ধের ফাঁপা সিলিন্ডার নিলে ক এবং খ নংয়ের ক্ষেত্রে নির্ণেয় গতিশক্তি এবং মোট শক্তির মানের কোনো পরিবর্তন হবে কিনা, উত্তরের পক্ষে গাণিতিক যুক্তি বিশ্লেষণ করো। এখন আমরা এই কাঠের গুঁড়িটা তো একটা নিরেট সিলিন্ডার, এক টুকরা কাঠের গুঁড়ি, পুরাটাই তো ভিতরে কাঠ, ভিতরে তো ফাঁকা নাই, তাহলে এই কাঠের গুঁড়িটা ছিল নিরেট সিলিন্ডার। এখন এটা বাদ, এটার পরিবর্তে একটা ফাঁপা সিলিন্ডার, হলো সিলিন্ডার নিতে হবে। হলো সিলিন্ডার যে কোনো এক টুকরো পাইপ মনে করতে পারো, পাইপের ভিতরে ফাঁপা, তো আমরা এই কাঠের টুকরা বাদ দিয়ে দিলাম। ওকে, ফাঁপা সিলিন্ডার হলে হবে এরকম, এই ফাঁপা সিলিন্ডারের মানে এটা তো বুঝাইলাম ভিতরে ফাঁপা আছে, তাই না? এখন এই ফাঁপা সিলিন্ডারের, যদি এটা ফাঁপা সিলিন্ডার হয় কাঠের গুঁড়িটার পরিবর্তে এটাকে টাইনা উঠাইবা, তাহলে ইন দ্য মোমেন্ট এর গতিশক্তি কি আগের মতোই থাকবে, মানে কাঠের ঘুড়ির মতোই থাকবে, না গতিশক্তিটা চেঞ্জ হয়ে যাবে? কারণ এই ফাঁপা সিলিন্ডারকে টেনে উঠাতে হলে এর যে জড়তার ভ্রামক তার সূত্র আমরা জানি মুখস্থ, আই ইকুয়াল টু কত, হাফ এম R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার। এটা কিন্তু ফাঁপা সিলিন্ডারের ক্ষেত্রে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই ফাঁপা সিলিন্ডারে কোনো কাজ ইন্টারমিডিয়েট লেভেলে নাই, এগুলি সব অনার্স লেভেলে পড়ানো হয়। তারপরেও যেহেতু ওনারা দিয়ে দিছে, আমরা লজিক্যালি এটারে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, কিন্তু 100% অ্যান্সার কিন্তু পাওয়া সম্ভব না। তাহলে ফাঁপা সিলিন্ডারের জড়তার ভ্রামক কি, মোমেন্ট অফ ইনার্শিয়া, আই ইকুয়াল টু হাফ এম R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার। তোমরা এখন স্বাভাবিক কারণে কোশ্চেন করবা, স্যার R1 কোনটা R2 কোনটা? R1 হলো একবারে এই সিলিন্ডারের টোটাল ব্যাসার্ধ, এই পুরাটুকু হলো আমাদের এই যে পুরা ব্যাসার্ধ, টোটাল ব্যাসার্ধ হলো R1। ওকে, এই টোটালটা হলো R1, তাহলে R1 আমরা চিনলাম। স্যার তাহলে R2টা কি? R2টা হলো এই যে ভিতরে যতটুকু ফাঁকা আছে, এই যে খেয়াল করে, এই যে এটুকু, এই ফাঁকাটুকুর ব্যাসার্ধ হলো R2। এখন যেহেতু আমাদের একটা ব্যাসার্ধ দেওয়া আছে, তো আরেকটা ব্যাসার্ধ কোথায় পাবো? যেহেতু দেওয়া নাই, চলো আমরা একটু বুদ্ধি করে কীভাবে করব। আমরা মনে করি এই সিলিন্ডারটা একবারে পাইপ আছে না, এটা তো মোটা পাইপ দেখাইছি, দেখো কত মোটা পাইপ, তার মানে মোটা হওয়াতে ফাঁপা জায়গার ব্যাসার্ধ আলাদা, টোটালটার ব্যাসার্ধ আলাদা। এখন যদি একটু কল্পনা করে ইমাজিন করা, আমাদের এই সিলিন্ডার একবারে পাতলা সিলিন্ডার হয়, একেবারে পাতলা সিলিন্ডার, মানে পাতলা পাইপ, পাতলা হলে কি এত মোটা থাকবে? কখনো এরকম থাকবে না। যেহেতু সিলিন্ডারটা খুবই পাতলা, থিন, তাহলে এর টোটাল ব্যাসার্ধ R1, আমরা জানি টোটাল ব্যাসার্ধ কি R1। দেখো এটা যদি খুবই পাতলা হয়, তাহলে এই যে ফাঁকা জায়গা যেটা, এটা তো টোটালটার সমানই হবে প্রায়, মানে একেবারে পাতলা হইলে মানে এই R1 এই পুরোটার ব্যাসার্ধ যা, ফাঁকাটার ব্যাসার্ধ প্রায় সেম হবে, তার মানে এই R1 এই R2 একই হয়ে যাবে, R1 আর R2 সেম হবে, এই দুইটাকে আমরা R হিসেবে ধরে নিব। তাহলে আমরা এখানে হাফ এম, ওই যে R1কেও আর লিখতে পারি, আবার R2কেও আর লিখতে পারি, তাহলে R স্কোয়ার, তাহলে কি হয় হাফ এম ইন্টু 2R স্কোয়ার, 2 এ 2 এ ক্যান্সেল, ইকুয়াল টু
এম আর স্কোয়ার। যদি ফাফা সিলিন্ডারে হয় একেবারে পাতলা বা থিন, তখন আমরা বলবো এর জড়তার ভ্রামক আই ইকুয়াল টু এম আর স্কোয়ার। তাহলে কোন কোশ্চেনের সাথে কতটুকু চেঞ্জ, চলো আমরা সেটা দেখাই। কোন কোশ্চেন দেখো আগেরটাই আছে, এখন এই কয়ের জায়গায় আমরা গ করব। গ কতে আমরা কাঠের গুঁড়ির গতিশক্তি কি লিখেছিলাম কে, সো আমরা এখানে কে প্রাইম লিখব, সব ঠিক থাকবে। এই আই এর জায়গায় শুধু কি হবে, আগে ছিল হাফ এম আর স্কোয়ার, এখন হবে শুধু এম আর স্কোয়ার, আর কিন্তু সব ঠিক থাকবে। তাহলে এই আই এর জায়গাটায় হবে এম আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার ক্যান্সেল, 2, তাহলে হাফ প্লাস হাফ মানে কি আসলে এটা 1, তাহলে 1 যদি হয় 1, তাহলে এখানে হবে 4500 জুল। সো আমরা কে প্রাইম পাইলাম 4500 জুল। এখন আমরা খ থেকে পাই মোট শক্তির সমীকরণ কি, ই ইকুয়াল টু এমজি এস মিউ কে কস থিটা প্লাস সাইন থিটা। এখন দেখো এই ফাফা সিলিন্ডারের ক্ষেত্রে, দ্যাট মিনস হলো সিলিন্ডারের ক্ষেত্রে ভর কিন্তু সেম, ওনারা বলছে, আর জিও সেম, আর সি থেকে এতে নিতে হবে, তার মানে এসও সরণও সেম ডিসপ্লেসমেন্ট, আর মিউকে সেটাও সেম, আর থিটা কিন্তু চেঞ্জ হয় নাই। তার মানে হলো কি এই গয়ের বেলায় মোট শক্তিকে আমরা মনে করো বোঝার জন্য ই প্রাইম দিয়ে দিলাম। তাহলে এম আমার কত ছিল 29.785, মিউকের মান 0.2, কস থিটার মান ভূমি বাই অতিভুজ 4/5 প্লাস লম্ব বাই অতিভুজ 3/5। সুতরাং ই প্রাইম ইকুয়াল টু, এখন আমরা 4 নম্বর কোশ্চেন অর্থাৎ ঘ নম্বর কোশ্চেনটি পড়ব কি, কাঠের গুঁড়িটির উপরে গুঁড়ি ওঠার ক্ষেত্রে কাঠের গুঁড়িটির একটি পূর্ণ ঘূর্ণনের জন্য টর্ক, দ্যাট মিন্স টাউ 8 নিউটন মিটার হলে কাজের পরিমাণ কত, মানে এতে কি পরিমাণ কাজ হবে তা বের করতে বলা হয়েছে। আমরা কি জানি ডাব্লিউ ইকুয়াল টু এফএস। এখন যদি এটা ঘূর্ণন বল হয় তাহলে কি এই বলকে আমরা কি লিখব টাউ, আর কোনকে লিখব কি থিটা। এখন ক্ষুদ্র ঘূর্ণনের জন্য কাজ কি ডি ডাব্লিউ ইকুয়াল টু কত টাউ ডি থিটা। এখন এই কাঠের গুঁড়ির পূর্ণ ঘূর্ণনের জন্য আমরা টোটাল কাজটা চাই, তাহলে আমরা কী করবো, টোটাল কাজ চাইলে সামেশন অফ ডি ডাব্লিউ টাউ সামেশন অফ ডি থিটা। ঘোরার আগে কোণ কত 0, পুরোটা একবার ঘুরলে কত 360 ডিগ্রি মানে 2π, বা ডাব্লিউ কত কি লাগবো টাউ ইন্টু থিটা, লোয়ার লিমিট 0 আপার লিমিট 2π ইকুয়াল টু টাউ ইন্টু 2π মাইনাস 0। এই টাউয়ের মান কত 8, 2 তো 2, পাইয়ের মান কত 3.1416। সুতরাং ডাব্লিউ ইকুয়াল টু কত, ক্যালকুলেটর ব্যবহার করে পাই এত জুল, এটা আমাদের অ্যান্সার। এখন আমরা 5 নম্বর কোশ্চেনটা পড়বো, অর্থাৎ নম্বর কোশ্চেন কি বলা আছে, এখন যদি তুমি কাঠের এই গুঁড়িটিকে আনত তলের সাথে 30 ডিগ্রি কোণে ঠেলা দিয়ে আনত তলের পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুতে উঠাতে চাও, সেক্ষেত্রে এই কাঠের গুঁড়িটির উপর তুমি কি পরিমাণ বল প্রয়োগ করবে। এভাবে উপরে তোলার ক্ষেত্রে টানা ও ঠেলার মধ্যে কোনটি বেশি সুবিধাজনক তা ব্যাখ্যা করো। এই কাঠের গুঁড়িটিকে আনত তলের সাথে 30 ডিগ্রি কোণ করে মনে করো F1 বলে আমি এভাবে ঠেলে উঠাইতেছি উপরে। তোমরা বলো এই F1 বলের টোটাল বলটা কি গুঁড়িটাকে উপরে উঠাইতে কাজ করবে না, কারণ এই গুঁড়িটাকে তো ওজন অভিকর্ষণ নিচের দিকে টানছে, তার মানে কি গ্রেভিটির কারণে F1-এর কিছু অংশ নষ্ট হবে, এবং এই হেলানো তলে যেহেতু ঘর্ষণ আছে
তার মানে ঠেলার সময় এই ঘর্ষণের কারণেও কিছু বল নষ্ট হবে। তার মানে হলো আমি যে F1 বলে এটা ঠেলতেছি, এই F1 বলটা দুইটো অংশে ভাগ হবে। যেহেতু এই বলটা ভাগ হবে তাহলে এটাই তো অতিভুজ, এই যে এটা 90 ডিগ্রি, দেখো তো মোটামুটি ভালোই হয়েছে। হ্যাঁ, যেহেতু F1 বলটা দুই ভাগ হবে তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ অতিভুজ যেদিকে, বাকি দুই বাহু নিশ্চয়ই তার উল্টা দিকে, এটা আর এটা উল্টা দিকে হবে। এখন এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, নিশ্চয়ই এই কোণটা কত 30 ডিগ্রি। যেহেতু এটা কোণ, এটা কি পারপেন্ডিকুলার মানে লম্ব, তার মানে F1 এর একটা লম্ব অংশ এই বরাবর কাজ করবে। তো সেটার নাম দিয়ে দাও F1 লম্ব অংশকে sin 30। এইটা যদি লম্ব হয় এটা কি ভূমি, তাহলে F1 এর একটা উপাংশ এই দিকে কাজ করবে উপরের দিকে, তার নাম দিয়ে দাও F1 cos 30 ডিগ্রি। এখন এই দিকে কয়টা বল কাজ করতেছে খেয়াল করো, একটা, দুইটা। আর ওই দিকে কয়টা বল কাজ করতেছে, একটা। তাহলে সাম্য অবস্থায় কী হবে, এই দিকের বল সমান ওই দিকের বল। তাহলে আর ইকুয়াল টু কী লিখব, এই F1 sin 30 ডিগ্রি প্লাস, যেহেতু এই দুইটা বল একই দিকে, তো দুইটা যোগ করে দিব mg cos theta, mg cos theta। এবার দেখো এই দিকে, হ্যাঁ, উপরের দিকে কোন বলটা F1 cos theta, আর নিচের দিকে কোন বলটা, একটা ঘর্ষণ বল Fk, একটা হলো mg sin theta। কারণ দুই দিকের বল সমান হবে, এই যে সমান হয়েছে, তাহলে কি হবে F1 cos 30 ডিগ্রি। এটা হচ্ছে উপরের দিকে। হ্যাঁ, আর নিচের দিকে কয়টা, একটা, দুইটা যেটা একই দিকে যোগ করে দাও Fk প্লাস mg sin theta। এখন খ নং প্রশ্নে যে কথা বলছিলাম, অবিলম্বিক প্রতিক্রিয়া বল আর এই ঘর্ষণ বল পরস্পর কি সমানুপাতিক। তাহলে আমরা কি লিখব, Fk প্রপোর্শনাল টু r। তো Fk এই সমানুপাতিক চিহ্ন হলে একটা ধ্রুবক আসবে, ঘর্ষণ গুণাঙ্ক r। Fk এর মান এখান থেকে বসায় দাও, কি হবে Fk ইকুয়াল টু, খেয়াল করো তো, Fk ইকুয়াল টু হবে, এটা এই পাশে নিয়ে আসলে হবে F1 cos 30 মাইনাস mg sin theta। তাহলে মান বসাবো কি, F1 cos 30 মাইনাস mg sin theta ইকুয়াল টু মিউকে, তো মিউ কি থাকবে ওই আর এর মান উপর থেকে বসে দিই আমরা। আর এর মান কত, F1 sin 30 প্লাস mg cos theta, mg cos theta। কত বলে ঠেলা দিলাম, F1 বলে। এই F1 এর মান আমাদের বের করতে হবে, ঠেলার ক্ষেত্রে F1 এর মান আমরা বের করব। তাহলে F1 গুলি আমি একসাথে নিয়ে আসি, F1 cos 30, আর এই যে এটা গুণ করে দিব আর F1 পাশে নিয়ে আসবো, একসাথে করি। হ্যাঁ, তাহলে মিউ কে F1 sin 30, এই মিউকে দিয়ে গুণ করে মিউ কে mg cos theta, আর এইটার উপাশে নিয়ে যাব, তাহলে কি হবে প্লাস mg sin theta। যেহেতু F1 এর মান বের করতে হবে, তো F1 কমন নিয়ে আমরা F1 ইকুয়াল টু কত, cos 30 মাইনাস মিউ কে sin 30 ইকুয়াল টু, এখান থেকে কি কমন যায়, mg কমন যায়, থাকে কি মিউ কে cos theta প্লাস sin theta, বা F1 ইকুয়াল টু, এটা কি নিচে চলে যাবে, কি আছে cos 30 ডিগ্রি মাইনাস মিউকের মান কিন্তু জানি, এই যে 0.2 sin 30, আর এম এর মান কত 20।
যে এম এর মান কত 20, জি এর মান 9.78, জি এর মান হলো 9.78 ব্র্যাকেট মিউ এর মান 0.2 ইন্টু কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, তার মানে কি 4/5, কারণ এই বাহুটা এসি হয়েছে 5 মিটার, তাহলে হলো 4/5, তারপরে প্লাস সাইন থিটা, সাইন মানে লম্ব বাই অতিভুজ, তার মানে কি 3/5। সুতরাং F1 ইকুয়াল টু এই সমস্ত মান ক্যালকুলেটারে বসিয়ে নিলে কত পাই 194.06 এত নিউটন। এখন দেখো আমরা কি লিখছি টানার ক্ষেত্রে। এবার এই হেলানো তলের সাথে 30 ডিগ্রি কোণে মনে করো F2 বলে টেনে আমরা আস্তে আস্তে ঘুড়িটাকে উপরে উঠাবো। কারণ টানার ক্ষেত্রে এই F2 বল টোটালটা কি কাজে লাগতেছে না, কারণ অভিকর্ষের কারণে কিছু F2 থেকে কিছু অংশ নষ্ট হচ্ছে, ঘর্ষণ বলের কারণে কিছু নষ্ট হচ্ছে। তার মানে হলো এই F2 বলটা দুটো অংশে ভাগ হবে। যেহেতু F2 বলটা টোটাল বল, নিট বল, সে হবে অতিভুজ মানে কি হাইপোটেনিয়াস, তাহলে তার বিপরীত বাহু কত নিশ্চয়ই 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হইতে হলে কেমন হবে, এরকম হবে। এটা আমরা আশা করতে পারি 90 ডিগ্রি, ঠিক আছে। এটা একটা সমকোণী ত্রিভুজ। এখন খেয়াল করে এই কোণটা যেহেতু 30 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি এই কোণটা আমাদের 30 ডিগ্রি। একটু লিখে দাও, এই কোণটা আমাদের 30 ডিগ্রি। এখন অতিভুজ যেদিকে নিশ্চয়ই বাকি দুই বাহু তার বিপরীত দিকে হবে। ভেক্টর ট্রায়াঙ্গেল ল, ভেক্টর ত্রিভুজ সূত্র, অতিভুজ যেদিকে বাকি দুই বাহু একই দিকে। এখন এটা যেহেতু কোণ, তার মানে কি এটা লম্ব পারপেন্ডিকুলার, তার মানে F2 এর একটু অংশ এই দিকে কাজ করবে, তার মানে এটার নাম দেবো আমরা F2 sin 30 পারপেন্ডিকুলার লম্ব অংশ। আর আরেকটা বল কাজ করবে এই যে ভূমির দিকে, যার সাথে থিটা সে হলো ভূমি বা বেস, এখানে হবে F2 cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি। এখন সে আবার আগের কাহিনী, সাম্যাবস্থায় কী হবে, এই দিকের বল সমান ওই দিকের বল, বিপরীত দিকের বল। এদিকে কয়টা বল কাজ করে খেয়াল করো, মাত্র mg cos থিটা। আর ওই দিকে কয়টা বল কাজ করে দেখো, F2 sin 30 যেদিকে আরও সেই দিকে, তার মানে দুইটা একই দিকে। তাহলে আর প্লাস F2 sin 30 ইকুয়াল টু হবে তার বিপরীত দিকেরটা mg cos থিটা, mg cos থিটা। নিচের দিকে কয়টা বল খেয়াল করো তো, F কে আর হচ্ছে mg sin থিটা, এই দুইটা যেহেতু একই দিকে, দুইটা যোগ করে দাও, তাহলে হবে F কে প্লাস mg sin থিটা ইকুয়াল টু এই দুইটার উল্টা দিকে অ্যাগেনিস্টে কি আছে F2 cos 30, F2 cos 30 ডিগ্রি। আর আমরা তো আগে থাকতে জানি F কে মানে ঘর্ষণ বল আর অবিলম্বিক প্রতিক্রিয়া পরস্পরের সমানুপাতিক, তাহলে আমরা লিখব F কে সমানুপাতিক আর। তো আমরা F কে ইকুয়াল টু একটা সমানুপাতিক ধ্রুবক মিউ কে ইন্টু আর, এই F কে মান এই দেখো এখান থেকে আনা যায় না, সুতরাং F কে ইকুয়াল টু কী লেখা যায়, F2 cos 30 মাইনাস mg sin থিটা, mg sin থিটা। তাহলে F এর মানটা আমরা এখানে বসে দিই, F2 cos 30 মাইনাস mg sin থিটা ইকুয়াল টু মিউ কে, আর এর মান এখান থেকে নিয়ে আসি, সুতরাং আর ইকুয়াল টু mg cos থিটা মাইনাস এটা উপাশে নিয়ে যাও F2 sin 30, F2 sin 30। তো আর এর মানটা এখন আমরা এই যে এখানে বসাই দেব mg cos থিটা মাইনাস F2 sin 30। যেহেতু আমরা F2 এর মান বের করব, তাহলে কাজ করি F2গুলি সব লেফট সাইডে রেখে দিই। তাহলে এই যে F2 এটা আছে না, তাহলে মিউ দা গুণ করে দিলে কি হবে, মিউ কে F2 sin 30, যেহেতু এটা মাইনাসের এদিকে আসলে প্লাস হবে, মিউ কে F2 sin 30 ইকুয়াল টু মিউ কে গুণ করে দিলে কি হয় mg
কস থিটা, আর মাইনাসের এমজি সাইন থিটা উপাশে নিয়ে গেলে প্লাস এমজি সাইন থিটা, প্লাস এমজি সাইন থিটা। আমরা যেহেতু F2 মান বের করবো, তাহলে F2টা কমন নেই, তাহলে থাকে কি cos 30 প্লাস মিউ কে সাইন 30 ইকুয়াল টু, এখানে কমন যায় কি এমজি, তাহলে থাকে কি মিউ কে cos থিটা প্লাস সাইন থিটা, বা F2 ইকুয়াল টু, এখানে কি আছে এমজি, এম এর মান কিন্তু জানি 20, জি এর মান 9.78, মিউ কে মান 0.2, আর cos থিটা মানে ভূমি বাই অতিভুজ 4/5, কারণ এই বাহুটা 5 মিটার, 4/5 প্লাস সাইন থিটা, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ 3/5, আর এটাকে নিচে নিয়ে আসো, তাহলে কী হবে cos 30 প্লাস মিউকে মানে 0.2 ইন্টু সাইন 30। সুতরাং F2 ইকুয়াল টু, এই সমস্ত মান ক্যালকুলেটারে বসে নিলে পাই 153.88 নিউটন। এখানে দেখা যায় যে ঠেলার ক্ষেত্রে কত বল লাগে, 194.6 নিউটন, আর যদি এটাকে টেনে উঠাই তাহলে বল লাগে কত, 153.88 নিউটন। তার মানে কোন ক্ষেত্রে বল কম লাগে, টানার ক্ষেত্রে। অতএব আমরা বলতে পারি ঠেলার চেয়ে টানা সুবিধাজনক। এখন আমরা 6 নম্বর কোশ্চেনটা অ্যান্সার করব, অর্থাৎ 6 নম্বর কোশ্চেন কি বলা আছে, আনত তলের পাদবিন্দু থেকে শীর্ষে ওঠানোর জন্য এক, আনত তলের সাথে 30 ডিগ্রি কোণে নিচ থেকে বল প্রয়োগ করলে, এবং 2, দড়ির সাহায্যে আনত তল বরাবর বল প্রয়োগ করলে উভয় ক্ষেত্রেই কাঠের গুঁড়িটিকে শীর্ষে তোলার সাথে সাথে খাড়া নিচের দিকে ফেলে দিলে কাঠের গুঁড়িটি কি ভূপৃষ্ঠে একই বেগে আঘাত করবে? এক্ষেত্রে বায়ুর ঘর্ষণজনিত বাধা উপেক্ষণীয়। উত্তরের পক্ষে গাণিতিক যুক্তি বিশ্লেষণ করো। আমরা মনে করি এই কাঠের গুঁড়িটিকে আনত তলের পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুতে নিতে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে, ধরো এর এক পরিমাণ বল প্রয়োগ করলাম, ফলে সে পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুতে চলে গেলে তাহলে তার এই কাঠের গুঁড়ি এখানে চলে আসছে, তার সরণ কত এস, তাহলে আমি এফ বল প্রয়োগ করে এস সরণ ঘটাইলাম, তাহলে কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু কত, এফ এস। এই কাজের কারণে এখানে তার মধ্যে একটা সঞ্চিত শক্তি থাকবে, একটা শক্তি জমা থাকবে, যেই শক্তির কারণে সে ছেড়ে দিলে এখানে ধুম করে নিচে পড়ে যাবে, ভূপৃষ্ঠে আঘাত করবে। তাহলে তার এই কাজটাই গতিশক্তিতে রূপান্তরিত হবে। দ্যাট মিন্স ডাব্লিউ ইকুয়াল টু কি, হাফ এম বি স্কোয়ার ইকুয়াল টু এফ এস। তাহলে এই কাঠের গুঁড়িটা এই ভূপৃষ্ঠে কত ভেলোসিটিতে আঘাত করবে সেটা বের করতে চাই, তাহলে আমরা কি লিখব, বি স্কোয়ার ইকুয়াল টু 2fs বাই এম, বা ভি ইকুয়াল টু √/2fs বাই এম।